ব্রেকিং নিউজ, জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহ, তার গাড়িতে একটা হামলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর কপাল ভালো, যদি গাড়িটা আসলে দৌড়ে আর না যাইতো বা ওইখান থেকে কোন রকমে তারা বের করতে পারতো, এতক্ষণে হয়তো আমরা ইন্না লিল্লাহ পড়ার মতো এই সিচুয়েশন তৈরি হয়ে করুন কি দিন চলে আসলো ভাবা যায়। সরকারে এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, পুলিশের যে প্রটেকশন, ইতিহাসের বিরল প্রটেকশন তারা পাচ্ছেন, এগুলো কিন্তু আগামী দিনে পাবে না, এটা বাস্তবতা। কারণ আপনি দেখেন যে ছাত্রলীগের অবস্থা আজকে দেখেন, ক্ষমতায় নাই, দৌড়ের উপর আছে, পাবলিক দেখলে মারে, পুলিশ দেখলে পিটায়। তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা সেরকম, যখন আপনি ক্ষমতায় থাকবেন, এই হাসনাত আব্দুল্লাহ আজকে দিনে যা পাচ্ছে, 3 দিন আগে সাদ্দাম তা পাইছে, আবার ভবিষ্যতে এখন সাদ্দাম দৌড়ের উপর আছে, হয়তো আবার কোনো সময় আমরা দেখবো সমন্বয়করা দৌড়ের উপর আছে, কারণ এটা বাংলাদেশ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটার দায়ভার আওয়ামী লীগের উপর দেওয়া যাবে। হাসনাতের এই মাইরের পরে, মানে তার হামলার পরে আবার হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আওয়াজ উঠবে। গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, যুবলীগ সহ বাকি যারা আছেন। হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে, নির্দ্বিধায় নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ। কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে, রক্তাক্ত আর একটা অধ্যায়ের জন্য কারা দায়ী, সেগুলো নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে। তার গাড়ি বহরে 10 থেকে 12টি মোটরসাইকেলে এসে হামলা চালায়, তিনিও খানিকটা আহত হয়েছেন এবং হামলা করার পরপরও যখন গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল, তার পেছন পেছন একদল দুর্বৃত্ত তাড়া করে, এটা সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং এই ঘটনার পরপরই তার যারা সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদ কিংবা সার্জিস আলমরা ফেসবুকে রীতিমতো উত্তেজনাকর পোস্ট দিয়েছেন, তারা সেখানে রুখে দাঁড়ানোর কথা বলেছেন এবং তাদেরকে এ কথাও বলতে শোনা গেছে অনেকের মুখে যে আজ রাতের মধ্যেই এই হামলাকারীদের না ধরা হলে গাজীপুর অচল করে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে এই হামলাটি আসলে করলো কারা? যেই করুক অবশ্যই আমরা নিন্দা জানাই। আমরা এই ধরনের রাজনীতি চাইনি অন্তত 5 আগস্টের পরে, অথবা 5 আগস্টের পরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ থেকে আর যারা ছিলেন তারা কেউ এটি চায়নি। তাহলে এই পরিবেশের সৃষ্টি করছে কারা? হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলমরা এর আগেও কয়েক দফায় হামলার শিকার হয়েছেন। সেক্ষেত্রে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক, সাজানো নাটক। আবার সত্যি সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে। এনসিপি নেতারা বলছেন যে এটি ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বরাবরের মতন এবার আবারও জ্বলে উঠেছে, তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে, সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এটা করেছে। আচ্ছা, ছাত্রলীগ কি শুধু এটা করতে পারে বা আওয়ামী লীগ করতে পারে? আমরা তো দেখছি করতে পারে না, আমি সে কথা বলছি না, কিন্তু আমরা তো ছাত্র দলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি। আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন 7 কলেজ নিয়ে আন্দোলন চলছিল, সেই 7 কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেমনস্ট্রেশন করছিল, তখনও সার্জিস আলমরা হামলার শিকার হয়েছেন, হাসনাত আব্দুল্লাহ উপরে হামলা হয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম হামলার শিকার হয়েছে। জামায়াতের সঙ্গে আমরা মুখোমুখি অবস্থান দেখছি এনসিপির নেতাদেরকে কখনো কখনো। অতএব ঢালাওভাবে নিশ্চয়ই আমরা এককভাবে কারোর প্রতি দায় চাপাতে পারি না, তবে হামলা হয়েছে এটা তো বাস্তবতা। 5 আগস্টের পর থেকে বা 5 আগস্টের অভ্যুত্থান থেকে মানুষের তো একটি প্রত্যাশা ছিল একটি সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা এই বাংলাদেশের। সেটি তো হয়নি। কেন হয়নি? কারা শুরু করছে? যে মবগুলো ক্রিয়েট করা হয়েছে দফায় দফায়, বুলডোজার আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, কারা করেছে আমরা তো সব জানি। ফ্যাসিবাদ বলে দিনের পর দিন যে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, প্রতিহিংসার রাজনীতি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ তো প্রতিহিংসার রাজনীতি করেছিল, এটা তো সত্য কথা, কিন্তু তারপর তো মানুষ আর এটি চায়নি।
সেই জায়গা থেকে প্রতিহিংসা রাজনীতি আরো বেশি চরমভাবে এই বাংলাদেশে জেগে বসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগ বিরোধিতাই এখন জাতীয় নাগরিক পার্টির একমাত্র পুঁজি। তাদের সামনে অন্য কোনো লক্ষ্য বা আদর্শ নিয়ে এটা স্পষ্টভাবে বলতে চাই। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা নিয়ে যেমন একটা উত্তেজনা কাজ করে, আমি সে কথা বাদ দিলাম। নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি, এটা তো এখন ওপেন সিক্রেট, এটা নতুন করে কিছু বলার নাই। এই যে ছাত্র সমন্বয়কদের দল, তারা যে টালবাহানা শুরু করেছে, এই টালবাহানার মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা, তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা স্টেক হোল্ডার রয়েছেন, তারা কি খুব শীঘ্রই মাঠে নামবেন না? অবশ্যই নামবেন। রক্তপাত অনিবার্য। সেই রক্তপাতে আরো কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না। তবে এ কথা তো সত্য যে অনেক আগে থেকেই আমরা আশঙ্কা করে আসছি, নির্বাচন কবে হবে না হবে সেটি ঠিক ঠাউর করে বলতে না পারলেও ভয়ঙ্কর একটা ব্লাড শেডের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং এ কথা তো এখন বলা হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত করতে, নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনে একটা যুদ্ধের খুব প্রয়োজন, অনেকের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এগুলো এমনিতে না, যারা এই অভিযোগগুলো করছেন, যারা প্রশ্নগুলো তুলছেন, এমনিতে তো আর করছেন না। তার লক্ষণ তো আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখছি। এবং নির্বাচন আগামীতে কবে হয় তার কোনো রোডম্যাপ তো সরকার দিচ্ছে না। একের পর এক নানান ধরনের অস্থিরতা আমাদের সামনে জন্ম দেওয়া হচ্ছে। এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, ভালো কথা, কিন্তু তা করে কি যে টার্গেট নিয়ে এগুলো করা হচ্ছে সেটা সম্ভব? আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করা বা নির্মূল করা সম্ভব? এত সহজ না। উদাহরণ তো দিই সবসময়, আওয়ামী লীগ বিএনপিকে নির্মূল করতে না চাইলেও একবার রাজনীতি থেকে বাইরে রাখতে চেয়েছিল, পেরেছে তারা। কত অত্যাচার, নির্যাতন, কারাগার, জেল, জুলুম, বলিয়া সবকিছু মাথায় নিয়ে তারা তো টিকে আছে বীর দর্পে, বরঞ্চ আগে চেয়ে আরো জনপ্রিয় হয়েছে। সেই জায়গা থেকে এই যে নিষিদ্ধ খেলা, এই যে চরম প্রতিহিংসা রাজনীতি, এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অনুমান করতে পারছি। কিন্তু যারা ক্ষমতা লোভী, যাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই, সে পুরানো রাজনৈতিক দল হোক কিংবা নতুন রাজনৈতিক দল হোক, তারা বুঝেও সেদিকে তারা কর্ণপাত করে না, চোখে দেয় না। প্রয়োজন তো শুধু ক্ষমতার। অতএব আমরা এটুকু ভেবে আতঙ্কগ্রস্ত হই যে আগামী যে বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এই ছাত্র সমন্বয়কটা দেখাচ্ছিল, অবশ্যই তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল, একটা শ্রদ্ধাবোধ ছিল। এখন সেই শ্রদ্ধাবোধের মাত্রা নিঃসন্দেহে তার যে ব্যারোমিটার ক্রমান্বয়ে তার পারদ নিচের দিকে নামছে। আজকে হাসনাত আব্দুল্লাহদের রক্তক্ষরণ হয়েছে, অনেকেই উত্তেজিত। যখন মব ক্রিয়েট করে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের কি অবস্থা? বলবেন ফ্যাসিবাদের পক্ষ নিচ্ছি না, যাদেরকে আপনারা ফ্যাসিবাদ করছেন তাদের শাসন আমলের সময়ও আমরা এই কথাগুলো বলেছি, তারা কানে তোলেনি। ইতিহাসে নির্মম ভাগ্য তাদেরকে বরণ করতে হয়েছে, নিশ্চয়ই আরো অনেককে এই ধরনের ভাগ্য বরণ করতে হবে। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সামনের সারির যোদ্ধা এবং বর্তমানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপরে কে বা কারা হামলা করেছে, গাজীপুরে এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনা কেন ঘটলো, কারা এই কাজ করলো, কোন প্রেক্ষাপটে এই কাজ করলো সেটা এখনই হয়তো বলা সম্ভব নয়। তবে
এটা নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হবে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে যাওয়ার একটা ইঙ্গিত এটা সেটা নিশ্চিত করেই বলা যায়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না, কিন্তু অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটছে বাংলাদেশে, এবং অপ্রত্যাশিত অনেক কিছু ঘটার পরেও বিভিন্ন মহলের চুপ থাকা আরও অনেক ঘটনা ঘটাবে বলেও আশঙ্কা করা যেতে পারে। এই রকম মুহূর্তে আমাদের কি করণীয়? কেন হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হলেন, কিভাবে আক্রান্ত হলেন, কেন আক্রান্ত হলেন সেটা তো বলা সম্ভব নয়, তবে কিভাবে আক্রান্ত হলেন, কি ঘটলো, তাৎক্ষণিকভাবে তার নেতারা কি প্রতিক্রিয়া দিলেন সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে। রোডে গাজীপুরের চান্দনা 4 রাস্তার মোড়ে এই ঘটনাটা ঘটেছে। ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরার পথে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে। দৈনিক সমকাল প্রথমে সার্জিস আলম এবং আব্দুল হান্নান মাসুদ তারা ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ব্যাপারটা। সার্জিস আলম 3টা ছবি ফেসবুকে দিয়ে গাড়িতে গুলি লেগেছে এবং হাসনাত আব্দুল্লাহর হাতে ছিঁড়ে গেছে রক্ত, সেরকম ছবি দিয়ে লিখেছেন যে হাসনাত যে গাড়িতে আসছিল কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল তেমন প্রশ্ন করেছেন। কিভাবে কোন অস্ত্র দিয়ে আঘাত করা হলো, এটা হাতুড়ি দিয়ে ভাঙা হলো নাকি গুলি করা হলো না কি করা হলো সেটা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে দৈনিক সমকাল যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তিনি আহত হয়েছেন বলেও জানা গেছে। রোববার সন্ধ্যায়, আজকে সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায়, গাজীপুরের চান্দনা যে চৌরাস্তা, সেই চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা, এমনটা সমকাল নিশ্চিত করছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমকালকে জানিয়েছেন, ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তার এলাকার পেছন থেকে 10-12টা মোটরসাইকেল এসে হাসনাতের উপরে হামলা করে। এতে হাসনাত আহত হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় ফিরেছেন, অর্থাৎ ঢাকাতে ফেরার সময় এই ঘটনাটা ঘটেছে। সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির আর এক নেতা আব্দুল হান্নান মাসুদও এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনিও ফেসবুকে পোস্ট দিয়েছেন, যে কথাটা বললাম। তারা পোস্ট দিয়ে এই ব্যাপারে সেখানে এগিয়ে আসার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হয়তো তাৎক্ষণিকভাবে হয়নি, কারণ হাসনাত আব্দুল্লাহ ঢাকায় ফিরে এসেছেন বলে সমকাল নিশ্চিত করেছে। এখন ঢাকায় ফিরে এসে তিনি যদি আহত হয়ে থাকেন তাহলে তার সুচিকিৎসাটা আগে প্রয়োজন। এরপরে নিশ্চিত করেই এই ঘটনা যারা ঘটালো তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। সঠিক তদন্তের আগে অনুমান ভিত্তিক কোনো কথা না বলে এই ঘটনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, এই কারণেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয়। বাংলাদেশে যে কথা আমরা বহুবার আলোচনা করেছি যে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার শুরু হয়েছে, এ ওকে মারবে, ও ওকে মারবে, এই রাজনৈতিক কালচার দিয়ে সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে হলে সহনশীল রাজনীতি প্রয়োজন, যেখানে কেউ কাউকে মারবে না, সবাই সবার গঠনমূলক সমালোচনা করবে এবং সমালোচনা করে যুক্তি তর্ক দিয়ে যারা যুক্তিতে জিতবে তারাই আগামীর পথে এগিয়ে যাবে। তেমনটা রাজনীতি আমরা আসলে দেখতে চাই। এরকম মামলা, এই উদ্ভট থেকে উড়ে আসা মামলা, এই ঘটনাগুলো বাংলাদেশে একের পর এক ঘটছে। আমরা এর আগে বহু মবের ঘটনা ঘটেছে, আমরা বারবারই মবের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। মবকে পৃষ্ঠপোষকতা দিলে সেটা যে খুব ভালো কিছু হবে না। মবের পরে আবার মব হবে, মবের পরে আবার মব হবে, সেই কালচারটাকে আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করেছি। এখন যে আবার হামলার ঘটনা ঘটলো, এটা তার প্রতিপক্ষ ঘটালো নাকি কারা ঘটালো, এই প্রশ্নটা সামনে এসেই যাবে। এই প্রশ্ন যখন সামনে এসেই যাবে তখন পুলিশের কর্তব্য একটাই হবে যে সঠিক তদন্ত করে, এখন যেহেতু আধুনিক প্রযুক্তি,
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব কিছু স্পষ্ট বলা যায়। সেই এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে কারা আক্রমণ করলো সেটা দেখা সম্ভব, আর যদি সিসিটিভি ফুটেজ নাও থাকে তাহলেও মোবাইল ট্র্যাক করে অন্তত বোঝা সম্ভব যে ঠিক নির্দিষ্ট ওই এলাকাটাতে কারা কারা কোন কোন মোবাইল ব্যবহার করেছে। আধুনিক প্রযুক্তি এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যথেষ্ট রয়েছে, তারা খুবই সক্ষম এই ব্যাপারে সঠিক ফলাফলটা বের করতে। আশা করি সেটাই বের হবে। আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে এই হামলার ঘটনার নিন্দা জানাই। এটা কোনোভাবেই কাম্য নয়। যে কারো যে কারো বেলায় যদি এরকম ঘটনা ঘটে, তিনি যিনিই হোক না কেন, তিনি যদি একজন অপরাধীও হয় তাহলেও তার উপরে এরকম হামলা কোনোভাবেই আমরা কাম্য মনে করি না।